বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন রেলওয়ে এনটিপিসি ও গ্রুপ ডি পরীক্ষার কথা মাথায় রেখে আজ আমরা একটা অঙ্কের সেট প্র্যাকটিস করব। এই সিরিজের এটা 6 নম্বর সেট। সেশন শুরু করার আগে একটা কথা বলে রাখি, ডেসক্রিপটিভ ম্যাথের জন্য একটা ই বুক কিছুদিন আগেই পাবলিশ করা হয়েছে এবং 550টা এরিথমেটিকের উপর একটা প্র্যাকটিস ই বুক কিছুদিন আগে পাবলিশ করা হয়েছে। প্রয়োজন মনে করলে নিচে দেওয়া লিঙ্কে ভিজিট করতে পারো। এছাড়া ডেসক্রিপটিভ ইংলিশের জন্য আমার অপর একটা ইউটিউব চ্যানেল দাস ক্যাপিটাল ফলো করতে পারো, লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রথম প্রশ্নে বলা হয়েছে, কোনো একটি কাজ শুরু করার দুদিন পর এ চলে গেল ও বাকি কাজটি বি 9 দিনে শেষ করলো। যদি এ 3 দিন পর যেত তবে বাকি কাজটি শেষ করতে বি এর 6 দিন সময় লাগত। বি একা কাজটি কত দিনে শেষ করবে? এ শুরু করার দুদিন পর্যন্ত কাজ করেছে। এ যদি প্রতিদিন এ করে কাজ করে তাহলে দুদিনে, প্রথম দুদিনে এ 2 কাজ করেছে এবং বাকি কাজ যেটা আছে সেটা বি 9 দিনে শেষ করেছে। বি যদি প্রতিদিন বি ইউনিট করে কাজ করে তাহলে 9 দিনে বি কাজ করবে 9B ইউনিট। এ এতটা কাজ করলো, বি এতটা কাজ করলো, এ আর বি মিলে কাজটা শেষ করেছে, মানে টোটাল কাজ হচ্ছে এইটা। এটা হচ্ছে মোট কাজ। যদি এ 3 দিন পর যেত তাহলে এ 3 দিনে করতো 3A এবং বাকি কাজটা বি শেষ করতে 6 দিন লাগতো, তাহলে বাকি কাজটা বি 6 দিনে করতো 6B। তাহলে এ আর বি মিলে টোটাল এই কাজটা করতো। আমি বললাম টোটাল কাজ এইটা, আবার বলছি টোটাল কাজ এইটা। যেহেতু একটা নির্দিষ্ট কাজ তাই টোটাল কাজগুলো ইকুয়াল। খেয়াল রেখো টোটাল কাজ এইটা অথবা টোটাল কাজ এইটা। আমি এদিকে টোটাল ওয়ার্ক লিখে রাখছি। এটাকে যদি সলিউশন করি, 3 এর দিকে 2A নিয়ে যাই তাহলে হবে A, 9Bর দিকে 6B নিয়ে এলে এটা হবে 3B। তাহলে A/B ইজ ইকুয়াল টু 3/1। জাস্ট এটাকে সমাধান করছি। A/B ইজ ইকুয়াল টু 3/1। এটা বলতে বোঝায় এ এর এফিসিয়েন্সি 3 আর বি এর এফিসিয়েন্সি 1। এফিসিয়েন্সি মানে কি? দক্ষতার রেশিও। অর্থাৎ এ যদি প্রতি ঘন্টায় বা প্রতিদিনে 3 ইউনিট কাজ করে তাহলে বি প্রতিদিন 1 ইউনিট কাজ করবে। যেহেতু এখানে দিন আছে তাই আমি বলবো এ প্রতিদিন যদি 3 ইউনিট কাজ করে তাহলে বি প্রতিদিন 1 ইউনিট কাজ করবে। তাহলে টোটাল কোন কাজটা কথা বলা হচ্ছে? টোটাল ওয়ার্ক হচ্ছে এটা অথবা এইটা। আমি যে কোনো এক জায়গায় এ আর বি এর মান বসিয়ে দিলে টোটাল ওয়ার্কটা পাবো। আমি যদি এই জায়গায় এ আর বি এর মানটা বসাই তাহলে টোটাল ওয়ার্ক কত হবে? টোটাল ওয়ার্ক হচ্ছে 2A, এর ভ্যালু 3 প্লাস 9B, বি এর ভ্যালু 1। 3 দুগুণে 6 প্লাস 9 15 ইউনিট। অর্থাৎ টোটাল কাজটা হচ্ছে 15 ইউনিট। এই কাজটাই এরা দুজন করছিল। বলেছে এই কাজটা অর্থাৎ এই 15 ইউনিট কাজটা বি একা করবে। বি প্রতিদিন 1 ইউনিট করে কাজ করে, কেন? বি এর দক্ষতা 1। বি যদি প্রতিদিন 1 ইউনিট করে কাজ করে তাহলে এই 15 ইউনিট কাজ শেষ করতে বি এর সময় লাগবে 15 ডেজ, যেটা অপশান নাম্বার 4-এতে আছে। পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্নে বলেছে ত্রিভুজ এবিসিতে এবি ইজ ইকুয়াল টু এসি। বিসি এর উপর ডি এমন একটি বিন্দু যাতে বিএডি কোণ 40 ডিগ্রি হয় এবং এসি এর উপর ই এমন একটি বিন্দু যাতে এই সমান এডি হয়। সিডিই কোণের মান কত? কি বলেছে? এবিসি একটা ত্রিভুজ যার এবি ইজ ইকুয়াল টু এসি, অর্থাৎ এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, মানে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তোমরা জানো সমদ্বিবাহু ত্রিভুজের যে দুটো বাহু সমান সেই ভূমির সঙ্গে যে কোণ দুটো লেগে থাকে সেই কোণ দুটোর মানও সমান হবে। এই দুটো বাহু সমান মানে এই দুটো কোণের মানও কিন্তু সমান। এবার বলেছে বিসি এর উপর ডি এমন একটা বিন্দু নেওয়া হলো, নিলাম, যাতে করে বিএডি এই কোণটা 40 ডিগ্রি হয়। এমনভাবে নেব যাতে করে অ্যাঙ্গেলটা 40 ডিগ্রি হয়। এসি এর উপর ই এমন একটা বিন্দু নেওয়া হলো, নিয়ে যোগ করলাম, যাতে করে এই সমান এডি হয়, অর্থাৎ এই বাহুটার সঙ্গে আবার এই বাহুটা
সমান হয়। বলেছে CDE অর্থাৎ এই কোণটার মান কত। প্রশ্ন বোঝা গেছে। দেখো যখন এই কোণটার সঙ্গে এই কোণটা সমান বলছে, কেন? এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান। একই রকমভাবে যখন এই সমান এডি বলা হচ্ছে, অর্থাৎ এই বাহুটার সঙ্গে যখন এই বাহুটা সমান বলা হচ্ছে, তাহলে আমি বলতে পারি এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। একই রকমভাবে বলা যায়। দেখো যখন এইটা সমান কোণ বলেছে তখন তুমি যা খুশি মনে করতে পারো, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 যা মনে আসে তুমি ধরতে পারো। এবি সমান এসি বলেছে, অর্থাৎ এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। আমি মনে করলাম এই কোণটা 0 ডিগ্রি, তাহলে এই কোণটা হবে 0 ডিগ্রি। যদিও না, কিন্তু তুমি যা খুশি ধরতে পারো, এখানে তো বলে দেয়নি। 0 ডিগ্রি যদি ধরি, এটাও 0। এই ABC ত্রিভুজের এইটা 0, এইটা 0, তাহলে এই টোটাল কোণটা কত হবে? 180 ডিগ্রি। তার কারণ ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। দুটো কোণের সমষ্টি 0, তাহলে এই টোটাল কোণটা 180। এই টোটাল কোণটা যদি 180 হয়, তার মধ্যে এইটা 40 দেওয়া আছে, তাহলে এটা হবে 140 ডিগ্রি, তাই তো? টোটালটা 180 হলে এটা 40 দেওয়া আছে, তাহলে এটা 140 ডিগ্রি। এবারে দেখো এই ত্রিভুজটা ADE, এই ত্রিভুজটার দিকে খেয়াল করো। ADE ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, আর এটা হচ্ছে 140। এই ত্রিভুজে 3টে কোণের যোগফল 180। এটা যদি 140 হয়, তাহলে এই দুটো কোণের সমষ্টি কত হবে? 40 ডিগ্রি। 140 প্লাস 40 সমান 180। এই দুটো কোণের যোগফল 40, কিন্তু এই দুটো কোণ সমান, তাহলে এটাও 20 হবে, এটাও 20 ডিগ্রি হবে। বোঝা গেছে? তাহলে এটা 20 ডিগ্রি কোণ। আমার দরকার কোনটা? আমার দরকার CDE কোণটা, অর্থাৎ এইটা। দেখো একটা ত্রিভুজের এই বাহুটাকে যদি বাড়িয়ে দিই, এটা হয় বহিস্থ কোণ। এই বহিস্থ কোণের মান হচ্ছে অন্তস্থ বিপরীত কোণগুলোর যোগফলের সঙ্গে সমান, অর্থাৎ এই কোণটার ভ্যালু এই দুটো কোণের যোগফলের সঙ্গে সমান হয়। এখানে এই যে CDE ত্রিভুজটা আছে, এই বাহুটাকে যদি বাড়িয়ে দিই, তাহলে এটা হবে বহিস্থ কোণ। এই বহিস্থ কোণের মান হচ্ছে 20 ডিগ্রি। আমি জানি বহিস্থ কোণের মান অন্তস্থ বিপরীত কোণগুলোর মানের সমষ্টির সমান। এটা 20, তাহলে এই দুটো কোণের যোগফলও হবে 20। তার মধ্যে এটা 0 ডিগ্রি ধরেছিলাম, তাহলে এই ব্যালেন্স কোণটাও হবে 20 ডিগ্রি, অর্থাৎ CDE কোণ সমান 20 ডিগ্রি, যেটা অপশান নাম্বার 1-এতে আছে। তুমি 0 না ধরে 10, 12, 15 যা খুশি ধরতে পারো তোমার সুবিধে মতো। আমি এখানে আরেকবার দেখাচ্ছি। এই কোণটা আমি 0 ধরেছিলাম, আমি ধরলাম এটা 10, তুমি 20 ধরো, 30 ধরো, যা খুশি, তাহলে এটাও 10 ডিগ্রি। কেন? দুটো বাহু সমান মানে কোণ দুটো সমান। এটা 40 দেওয়া ছিল। ABC ত্রিভুজের এটা 10, এটা 10, মানে টোটাল 10, 10, 20। এটা 40 মানে 60, তাহলে ব্যালেন্সটা কত হবে? 120। কেন? 120, 40, 160, 70, 80, 180 ডিগ্রি ত্রিভুজের 3টে কোণের মান। এটা 120 ডিগ্রি। এবার এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান, মানে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে। এটা 120 ডিগ্রি, মানে এই দুটো কোণের যোগফল হবে 60 ডিগ্রি। তার কারণ কি? এই ত্রিভুজের 3টে কোণের মান সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এটা 20 হলে এই দুটো কোণের সমষ্টি হবে 60 ডিগ্রি। যেহেতু এই দুটো কোণ সমান, তাহলে এটা 30, এটাও 30। বোঝা গেছে? এটা হচ্ছে বাইরের কোণটা, একটু আগে যেটা বলেছিলাম। এই কোণটা ভেতরের এই দুটো কোণের যোগফলের সঙ্গে সমান হবে। এটা 30, তাহলে ভেতরের এই দুটো কোণের যোগফলও 30 হবে। তার মধ্যে এটা 10 দেওয়া আছে, তাহলে ব্যালেন্স কোণটা হবে 20 ডিগ্রি। অর্থাৎ যাই ধরো না কেন, উত্তরই 20 ডিগ্রি আসবে। বোঝা গেছে? পরের প্রশ্ন 3-এর প্রশ্নে বলেছে, যদি y/x - z সমান y + x/z সমান x/y হয়, তবে x:y:z এর মান কত? দেখো এগুলো সব রেশিও, এটা বাই এটা, এটা বাই এটা, এটা বাই এটা, রেশিওগুলো ইকুয়াল। আমি একটা উদাহরণ দিই, যেমন 2/3। এর সমান রেশিও কি বলবো? তুমি এটাকে 2 দিয়ে গুণ করো, এটাকেও 2 দিয়ে গুণ করো, 4/6। কেন? এটা কাটলে দেখো এই রেশিওটাই আসবে। এবার আমি যদি এদেরকে যোগ করি, 2 + 4 6, 6 + 3 9, এই রেশিওটা কিন্তু এদের সঙ্গে সমান হবে। কেন? দেখো তুমি এটাকে 3 দিয়ে কাটো, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, দেখো 2/3ই আসছে। তাহলে বলতে পারি রেশিওগুলো যখন এরম করে থাকবে, তখন আমি লবগুলোকে যোগ করব, বাই হরগুলোকে যোগ করব, তাহলে যে রেশিওটা আসবে তার মানও কিন্তু এদের সঙ্গেই সমান হবে, তাই তো?
তাহলে এখানে এইটা সমান এইটা সমান এইটা যখন দেওয়া আছে, তাহলে আমি বলতে পারি এই রেশিওটা সমান এই রেশিওটা সমান এই রেশিওটা। তাহলে আমি সমান বলতে পারি লবগুলোকে সব যোগ করে ওপরে লিখলে যা হবে, বাই হরগুলোকে টোটাল যোগ করে যা হবে সেই রেশিওটা কিন্তু এদের সঙ্গে সমান হবে। যেমন এখানে দেখেছি এইটা বাই এইটা সমান এইটা বাই এইটা, অর্থাৎ আমি বলতে পারি লবগুলোকে যোগ করে উপরে লিখব, হরগুলোকে যোগ করে নিচে লিখলে যে রেশিওটা এলো সেই রেশিওর মান এদের সঙ্গে সমান হবে। সেটাই করেছি, এই রেশিও এই রেশিও এই রেশিও ইকুয়াল আছে, এই সবগুলো যোগ করে উপরে লিখেছি, এই সবগুলো যোগ করে নিচে রেখেছি। এই যে রেশিওটা এলো এই রেশিওটাও কিন্তু এদের সঙ্গে সমান হবে। দেখো এক্ষেত্রে দুটো ওয়াই দুটো এক্স ওপরে আছে, 2 কমন নিলে এক্স প্লাস ওয়াই হয় আর নিচে এক্স প্লাস ওয়াই আছে। এটা যদি কাটি তাহলে এখান থেকে রেশিওটা এলো 2/1, বোঝা গেছে? তাহলে এই সব রেশিওগুলোর মান হচ্ছে 2/1। তাহলে আমি বলতে পারি এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি x/y, এই রেশিওটার মানও 2/1, এই রেশিওটার মানও 2/1, এই রেশিওটার মানও 2/1। আমি কেন এটা নিলাম? আমি এখানে দেখতে পাচ্ছি উপরে x আছে, এখানে 2 আছে, অর্থাৎ x এর ভ্যালু 2, নিচে y আছে, এর নিচে 1 আছে, অর্থাৎ y এর ভ্যালু 1 বলতে পারি। এবার দেখো আমি দেখতে পাচ্ছি y প্লাস এক্স বাই জেড, এই রেশিওটার মানও কিন্তু 2/1। কেন? সবগুলো রেশিওর মানে 2/1। এদের মধ্যে এক্স আর ওয়াই এর ভ্যালু আমি পেয়ে গেছি, আমি জেডের ভ্যালুটাকে বার করতে চাইছি। তাহলে জেডের ভ্যালু কত হবে? জেডের ভ্যালু হচ্ছে 3/2, 2 আর 1 3/2, এটা মানে জেড। কেন জেডের ভ্যালু বার করলাম? তার কারণ x/y/z এটার মান তোমাকে বার করতে হবে। তার মধ্যে এক্সের ভ্যালু 2, ওয়াইয়ের ভ্যালু 1 এবং জেডের ভ্যালু 3-এর 2 আছে। যদি 2 দিয়ে শব্দগুলোকে গুণ করে দাও, এটা হবে 4, এটা 2, এটা 3, অর্থাৎ 4:2:3, যেটা অপশান নাম্বার 1-এতে আছে। পরের প্রশ্ন 4-এর প্রশ্নে বলেছে ABCDEF 12 সেমি বাহু বিশিষ্ট একটি সুষম ষড়ভুজ ত্রিভুজ ECD এর ক্ষেত্রফল কত? ষড়ভুজ সুষম ষড়ভুজ, অর্থাৎ বাহুগুলো সব সমান। দেখো সুষম ষড়ভুজের ক্ষেত্রে এটা তো সেন্টার, এই সেন্টারের সঙ্গে এই কৌণিক বিন্দুগুলো যুক্ত করলে দেখবে 6টা ত্রিভুজ তৈরি হলো। সেই 6টা ত্রিভুজ হয় সমবাহু ত্রিভুজ। এই ডাটাগুলোকে তোমাকে জানতে হবে। ষড়ভুজের ক্ষেত্রে সেন্টারের সঙ্গে কৌণিক বিন্দুগুলো যোগ করলে যে 6টা ত্রিভুজ হয় সেই 6টা ত্রিভুজের ক্ষেত্রফল সমান এবং তারা সবাই এক একটা করে সমবাহু ত্রিভুজ। বোঝা গেছে? অর্থাৎ সব বাহুগুলি সবার সঙ্গে সমান। এটা 1 নম্বর পয়েন্ট। এখানে বলেছিল ABCDEF একটা ষড়বাহু ত্রিভুজ যার প্রতিটা বাহুর মান হচ্ছে 12 করে। এই সমবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল চাইনি, তোমাকে বলেছে ECD অর্থাৎ E এর সঙ্গে C যোগ করব, এই যে ট্রায়াঙ্গেলটা তৈরি হবে এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রফল কত, এটা প্রশ্ন। দেখো 1 নম্বর আমি কি বললাম যে ষড়ভুজের ক্ষেত্রে যে 6টা সমবাহু ত্রিভুজ তৈরি হলো, এই সমবাহু ত্রিভুজ যা ক্ষেত্রফল হবে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলও তাই হবে। এই দুটো সমবাহু ত্রিভুজ মিলে একটা চতুর্ভুজ তৈরি হলো, তার এটা কর্ণ। আমি বলতে পারি এই চতুর্ভুজটার এটা কর্ণ, এই ক্ষেত্রফল আর এই ক্ষেত্রফল সমান। এই চতুর্ভুজের যদি এইটাকে কর্ণ না বলে আমি বলি এইটা কর্ণ, EC কর্ণ, তাহলে আমি বলতে পারবো EDC ত্রিভুজের যা ক্ষেত্রফল হবে এটা যদি O নাম দিই OEC ত্রিভুজেরও তাই ক্ষেত্রফল হবে। অর্থাৎ আমি এইভাবে বলতে পারি এই ত্রিভুজের ক্ষেত্রফলের যা মান এই ত্রিভুজের ক্ষেত্রফলের মান তাই, অথবা উল্টো দিক থেকে এই ত্রিভুজের ক্ষেত্রফলের মান যা এই ত্রিভুজের ক্ষেত্রফলের মানও তাই। মোদ্দা কথা হলো এই যে 6টা এইভাবে ট্রায়াঙ্গেল তৈরি করলাম, এইভাবে না তৈরি করে যখন এইভাবে আমি কর্ণটাকে যোগ করব, যে ট্রায়াঙ্গেলগুলো তৈরি হলো সেই ট্রায়াঙ্গেলগুলোর মানও কিন্তু ওই সমবাহু ত্রিভুজগুলোর মানের সঙ্গে সমান হবে। অর্থাৎ এক্ষেত্রে একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত সেটাই কিন্তু প্রশ্নে বলেছিল। দেখো ECD এইটার ক্ষেত্রফল চেয়েছে, আমি বলেছি এটার ক্ষেত্রফল মানে হচ্ছে এই যে সমবাহু ত্রিভুজগুলো তৈরি হয়েছে সেই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সঙ্গে সমান হবে। তাহলে ECDর ক্ষেত্রফল মানে আমি বার করব একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের মান কত, সেটাই এখানে উত্তর হবে। দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা √3/4 × বাহু স্কোয়ার। এখানে বাহু কি? বাহু হচ্ছে এইগুলো, এই যে বাহুগুলো যেটা 12 সেন্টিমিটার দেওয়া আছে,
তাহলে আমি যদি এখানে বাহুর মান 12 বসাই, তাহলে √3/4 ইন্টু 12 144, এটা কাটলে 36, অর্থাৎ ক্ষেত্রফল হবে 36√3, যেটা অপশান নাম্বার 3-তে আছে। বোঝা গেছে? অর্থাৎ ষড়ভুজের ক্ষেত্রে আমরা এখানে যেগুলো করব, যে শুধুমাত্র সমবাহু ত্রিভুজের রেসপেক্টিভ অঙ্কটা করব। যদি তোমাকে এখানে ষড়ভুজের ক্ষেত্রফল বার করতে বলতো, তাহলে একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল যা হবে তাকে 6 দিয়ে গুণ করব। কেন? এখানে 6টা সমবাহু ত্রিভুজ তৈরি হয়েছে, আমি একটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বার করেছি। যদি বলতো এই সুষম ষড়ভুজটার ক্ষেত্রফল কত, যেহেতু এটা 6টা সমবাহু ত্রিভুজ দিয়ে তৈরি, তাই এটাকে 6 দিয়ে গুণ করে উত্তর হতো। পরের প্রশ্ন, 5 প্রশ্নে বলেছে একটি শ্রেণীতে 60 জন বালকের মধ্যে 45 জন দাবা খেলে, 30 জন ক্যারাম খেলে। যদি শ্রেণীর প্রতি বালক দুটি খেলার কমপক্ষে একটি খেলা খেলে, তাহলে কতজন বালক শুধুমাত্র ক্যারাম খেলে? অনলি ক্যারাম। দেখো, এইগুলো ভেনের সাহায্যে সুবিধে হয়। এই দাবা, এই টোটালটা দাবা, এই ক্যারাম, এই যে টোটালটা যেটা আমি বলছি, টোটালটা হচ্ছে ক্যারাম, অর্থাৎ দাবা, এটা ক্যারাম। দাবা 45 জন খেলে। দাবা মানে কি? এই টোটাল জায়গাটা, এই টোটাল জায়গাটা, এর মধ্যে 45 জন দাবা খেলে। ক্যারাম 30 জন খেলে, মানে এই যে টোটাল জায়গাটা, এটা হচ্ছে ক্যারাম খেলে। আর মাঝখানে যেটা এসছে সেটা হচ্ছে দাবা ও ক্যারাম দুটোই খেলে। বোঝা গেছে? এবার যে যদি বলে শুধুমাত্র ক্যারাম, শুধুমাত্র ক্যারাম মানে হচ্ছে এই টোটাল জায়গা থেকে এইটুকুনি জায়গা বাদ দিয়ে দেবো। কেন? এই জায়গার মধ্যে দাবা আর ক্যারাম যারা দুটো খেলাই খেলে তারা ঢুকে থাকে, এটাকে বোথ বলা হয়। তাই শুধুমাত্র ক্যারাম বলতে এই জায়গাটা বোঝানো হয়। কেন? টোটালটা ক্যারাম, টোটাল ক্যারাম মানে হচ্ছে ক্যারাম খেলবে, তার মধ্যে কিছু দাবা খেলবে। কিন্তু যদি বলে শুধু ক্যারাম, তাহলে এই টোটালটা থেকে এইটাকে মাইনাস করলে তবে তুমি ক্যারামটাকে পাবে। দেখো, টোটাল এইখানে খেলে কতজন? এখানে 45 আর এখানে 30। আমি দেখতে পাচ্ছি মোট 75 জন খেলে, কিন্তু স্টুডেন্ট তো 60 জন আছে। তাহলে 75 কী করে আসছে? 75 আসছে তার কারণ এই পার্টটা এর মধ্যেও ঢুকে আছে, এই পার্টটা ক্যারামের মধ্যেও ঢুকে আছে। তাহলে মোট 75 জন আমি দেখতে পাচ্ছি, কিন্তু স্টুডেন্ট সংখ্যা যেহেতু 60 জন, তাহলে এই পার্টের মধ্যে ঢুকে আছে 15 জন। অর্থাৎ এই যে পার্টটা, এখানে 15 জন আছে। বুঝে গেছে? তাহলে আমি বলতে পারবো যে এইখানে 15 যদি থাকে, তাহলে শুধু দাবা যদি বলতো, তাহলে এই টোটাল দাবা থেকে এই 15টা মাইনাস করলে শুধু দাবা পেতে। আর শুধু ক্যারাম যখন বলবে, এই টোটাল ক্যারাম থেকে বোথ, অর্থাৎ উভয় খেলা খেলে, সেটা মাইনাস করলে শুধু ক্যারাম পাবে, যেটা এখানে বলেছে। শুধুমাত্র ক্যারাম খেলে তাহলে কতজন? এই টোটাল ক্যারাম দেখতে পাচ্ছি, তার মধ্যে দুটো খেলাই খেলে 15 জন। এটা যদি বাদ দিয়ে দিই, তাহলে শুধু ক্যারাম খেলে 15 জন, যেটা অপশান নাম্বার 2-তে আছে। পরের প্রশ্ন, 6 প্রশ্নে বলেছে দুটি পাত্রে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 5:9 ও 7:11। যদি পাত্র থেকে 4:3 অনুপাতে মিশ্রণ নিয়ে অন্য একটি পাত্রে মেশানো হয়, তবে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত কত হবে? এখানে পাত্র দুটি থেকে করবে। দুটো পাত্র থেকে 4:3 মানে একটা পাত্র থেকে 4 নিলে পরের পাত্র থেকে 3 নেব। অর্থাৎ প্রথম পাত্র থেকে 4 যদি লিটার নিয়ে নিই, দ্বিতীয় পাত্র থেকে 3 লিটার নিয়ে অন্য এক জায়গায় মেশাবো, ওইখানে মিল্ক আর ওয়াটারের রেশিও কত হবে তোমাকে বলতে হবে। দেখো, এই প্রশ্নগুলো যারা প্রথম দেখছো, মিক্সচারের যে ভিডিওগুলো আছে সেগুলো যদি দেখো, এই প্রশ্নগুলো কোনো ব্যাপার হবে না। কিভাবে বলা হয়েছে সেটা শুধু শোনো। দুধ আর জলের অনুপাত দিয়েছে, একটা পাত্রে 5:9 আছে, আর একটা পাত্রে 7:11 আছে। বলেছে এখান থেকে 4 নিয়ে আর এখান থেকে 3 নিয়ে আর একটা পাত্রে মেশাবো, সেই পাত্রে দুধ আর জলের অনুপাত কত হবে। দেখো, কোনো অঙ্কেতে দুধ আর জলের রেশিও যেমন এখানে দেওয়া আছে, যদি এখান থেকে 4 ইউনিট আর এখান থেকে 3 ইউনিট তুলতে বলে, তাহলে আগে করবে কি, এই দুধ আর জল দুটো পাত্রটি সমান করে নেবে, তারপরে তুমি এই রেশিওকে ভাগ করবে। সমান করব মানে আমি এখানে দেখছি দুধ আর জল মিশিয়ে টোটাল 5 আর 9 14 ইউনিট আছে, আর এখানে 11 + 7 18 ইউনিট আছে। এই দুটোকে সমান করো আগে। এখানে টোটাল 14 আছে, এখানে টোটাল 18 আছে। এই দুটোকে যদি সমান করতে চাও, তাহলে দেখবে আমি এটাকে 9 দিয়ে যদি গুণ করি 126 আসছে,
এটাকে 7 দিয়ে গুণ করলে 126 আসছে। আমি চাইছি কি দুটো পাত্রেতেই দুধ আর জল সমান হয়ে যাক। বোঝা গেছে? এটা যাই করলাম আমি কি করছি 9 দিয়ে গুণ করছি, গুণটা ওখানে না দেখিয়ে এখানে দেখাবে। 9 দিয়ে গুণ করেছি, 7 দিয়ে গুণ করেছি। বোঝা গেছে? তখন এই জিনিসটা এবারে ভুলে যাও। এটা শুধু ক্যালকুলেশনের সুবিধার জন্য কত দিয়ে গুণ করবে সেটা রাখা হয়েছিল। দেখো কেন সমান করা হয়। মনে করো দুটো বাটি আছে, দুটো বাটিতেই সমান জল ধরে। আমি বললাম ওই বাটি থেকে 2 কাপ জল নাও আর এই বাটি থেকে 1 কাপ জল নাও। তাতে করে বুঝতে সুবিধা হয় যে 2 কাপ ওখান থেকে নিলাম, যে মাপটাই নিচ্ছি সেই মাপটাতেই আমি পরের পাত্র থেকে 1 কাপ নিচ্ছি। তাই এক্ষেত্রে আমাদের এইভাবে সমান করে নিতে হয়। এবার যেই সমান করলাম আমি বললাম যে প্রথম পাত্র থেকে 4 কাপ নাও আর দ্বিতীয় পাত্র থেকে 3 কাপ নাও, নিয়ে নিলাম। নেয়ার ফলে দুধ আর জল কতটা হবে নতুন মিশ্রণে সেটাই প্রশ্ন। দেখো এইটা যখন ক্যালকুলেশন করবে অর্থাৎ এই 4 9 36 দিয়ে 5কেও গুণ করব, 36 দিয়ে 9কে গুণ করব, 3 7 21 দিয়ে এই রেশিওটাকে পুরোটাকে গুণ করব। এই রেশিওটাকে একটু ছোটো করে নিতে পারো, মনে করো এখানে 22 আছে, অ্যাজ ইফ এইটা গুণিতক এইটা বাই 7 গুণিতক 3 আছে, এদিককার জিনিসগুলোকে নেবে না। 9 × 4 বাই 7 × 3 যদি কাটাকুটি করো তাহলে এখানে একটা ছোটো হয়, 3 3 9। আমি দেখছি 3 4 12 দিয়ে এই রেশিওটাকে গুণ করব। 12 দিয়ে রেশিওটা গুণ করলে এটা আসে 60, এটা 9 12 108। এটা দুধ আর জলের রেশিও হচ্ছে। একই রকমভাবে এখানে 7 আছে, 7 দিয়ে এটাকে গুণ করলে 7 7 49, 7 দিয়ে এটাকে গুণ করলে 7 11 77। তাহলে মোট দুধের পরিমাণ হলো 109 এবং মোট জলের পরিমাণ হলো 185। বোঝা গেছে? তাহলে দুধ আর জলের অনুপাত নতুন মিশ্রণে সেটা হবে 109:185, যেটা অপশান নাম্বার 2-তে আছে। বোঝা গেছে? পরের প্রশ্ন, x + 1/x = 1 হলে এটার মান কত? অঙ্কটা দেখার সঙ্গে সঙ্গে উত্তর হবে অপশান নাম্বার 1 যদি তোমার জিনিসটা জানা থাকে। দেখো x + 1/x এর মান যদি 1 হয়, এটাকে যদি আমি সরল করি x² + 1 = x, x লসাগু হবে, লসাগু হলে x² + 1 = x। এক্সটাকে যদি এই দিকে নিয়ে এসো তাহলে এটা হবে 0। দুই দিকেই যদি আমি x + 1 দিয়ে গুণ করি, অর্থাৎ আমি বাম পক্ষেতেও x + 1 দিয়ে গুণ করলাম, ডান পক্ষেতে x + 1কে 0 দিয়ে গুণ করলে 0ই আসে। a + b × a² - ab + b², এটা ফর্মুলা পড়ে a³ + b³ এর, অর্থাৎ x³ + 1 = 0। আমি এখান থেকে এটাকে বলতে পারি x³ এর মান হচ্ছে -1, অথবা আমি এইভাবে ভাবতে পারি x³ + x⁴ = 0। কোনো কিছুর মাথায় পাওয়ারে যদি 0 থাকে তার ভ্যালু হয় 1, যেমন 2⁴ মানে 1, 3⁴ মানে 1, x⁴ মানেও কিন্তু 1। দেখো বেসগুলো সমান আছে, দুজনেরই বেস x, এবং এই পাওয়ারের ডিফারেন্স অর্থাৎ 3 থেকে 0 বাদ দিলে 3। তাহলে আমি দেখতে পেলাম এমন কোনো জায়গা যেখানে বেসগুলো সমান থাকবে এবং পাওয়ারের ডিফারেন্স যদি 3 হয় তাহলে সেই দুটোর মিলিত ভ্যালু হয় 0। বোঝা গেছে? আমি এই দুটোকে খেয়াল করো, এই দুটোর বেস সমান আছে x, এদের মধ্যে পাওয়ারের ডিফারেন্স কত? 136 থেকে 133 বাদ দিলে 3 হয়। পাওয়ার ডিফারেন্স 3, বেস যদি সমান হয় তাদের মিলিত ভ্যালু কত হয়? তাদের মিলিত ভ্যালু 0 হয়, যেটা আমি এখানে বসাতে পারি। প্লাস এই দুটোর মধ্যে দেখো বেসগুলো সমান আছে, দুজনেরই x, এবং এদের পাওয়ারের ডিফারেন্স 156 থেকে 153 বিয়োগ করলে পাওয়ার ডিফারেন্স হচ্ছে 3। বেস সমান পাওয়ার ডিফারেন্স যদি 3 হয় তাহলে তার ভ্যালু হয় 0। একই রকমভাবে বেস সমান পাওয়ার ডিফারেন্স 3, এর ভ্যালুও 0। তাই 0 + 0 + 0 = 0 উত্তর হবে, যেটা অপশান নাম্বার 1-তে আছে। পরের প্রশ্ন, 2⁴x + 1 + 2⁴x + 3 = 2560 হলে x এর মান কত? সূচকের অঙ্ক 2⁴x + 1, এটাকে আমি এইভাবে লিখতে পারি 2⁴x + 1 + 2, 3 আছে, এরভাবে ছাড়াতে পারি আমি এটাকে। 2⁴x + 1, দেখো এইটাকে কিভাবে লেখা যায়? 2⁴x + 1 × 2²। কেন? আমরা জানি বেস যদি সমান হয়, দেখো 2 আছে, বেস যদি সমান হয় তাহলে পাওয়ারগুলো যোগ হয়। এই বেস দুটো সমান আছে,
এই বেস দুটো সমান হওয়ার জন্য আমি বেসটাকে 2 লিখব এবং পাওয়ারগুলোকে যদি যোগ করি x + 1 + 2 অর্থাৎ আগের লাইনটা হবে। এটাকে জাস্ট এইভাবে ছাড়িয়ে নেওয়া হলো সূচকের অঙ্কে যেগুলো থাকে। দেখো এক্ষেত্রে আমি যদি 2x + 1টা কমন নিই তাহলে এখান থেকে পড়ে থাকে 1 আর এখান থেকে পড়ে থাকছে 2² সমান 2560। 2x + 1 ইন্টু 2 × 4 + 1 5 সমান 2560। এখান থেকে কাটলে এটা আসছে 512। তাহলে 2x + 1 এর ভ্যালু হচ্ছে 512। 512কে 2⁹ লেখা যায়। কি করে বুঝলাম? বেস 2 আছে, তাহলে এইটাকে 2 বেসে ভাঙো, অর্থাৎ 512কে এইভাবে ভাঙতে ভাঙতে যাও, গেলে দেখবে 9টা 2 আসছে, এলে সেই 2⁹ করলে। সূচকের সিস্টেম বলে যদি বেসগুলো সমান হয়, দুজনের ক্ষেত্রেই বেস সমান আছে, তাহলে পাওয়ারগুলোও সমান হবে। এখানে যেহেতু বেস সমান 2 আছে তাই পাওয়ার সমান, অর্থাৎ এর পাওয়ারে যেটা আছে আর ওর পাওয়ারে যেটা আছে সেটা সমান হবে। তাহলে x এর ভ্যালু 9 - 1 সমান 8 হবে, যেটা অপশান নাম্বার 3-তে আছে। পরের প্রশ্ন, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 1300 কিমি। স্টেশন দুটি থেকে একই সময়ে দুটি ট্রেন একে অপরের দিকে যাত্রা শুরু করলো ও 10 ঘন্টা পরে তারা মিলিত হলো। কিন্তু যদি একটি ট্রেন অপর ট্রেনের যাত্রা শুরু করার 4 ঘন্টা 20 মিনিট পরে যাত্রা শুরু করে, তবে তারা দেরিতে যাত্রা করা ট্রেনের সময় থেকে 8 ঘন্টা পরে মিলিত হয়। দ্রুতগামী ট্রেনটির গতিবেগ কত? কি বলেছে? এই দুটো স্টেশন আছে এ আর বি, এদের মধ্যে ডিস্টেন্স মনে করো 1300 কিলোমিটার বলা আছে। একটা ট্রেন এদিক থেকে এদিকে যাচ্ছে আর একজন এখান থেকে এখানে যাচ্ছে, এখানে মিলিত হলো 10 ঘন্টা পরে, অর্থাৎ দুজনে মিলে 10 ঘন্টায় 1300 কিলোমিটার যদি যায় তাহলে প্রতি ঘন্টায় ওরা 130 কিলোমিটার যাচ্ছে, যাকে আমরা আপেক্ষিক বেগ বা রিলেটিভ স্পিড বলি। আপেক্ষিক বেগ মানে কি? এ থেকে যে ট্রেনটা যাচ্ছে তার বেগ আর বি থেকে যে ট্রেনটা যাচ্ছে তার বেগ, তাদের বেগের যোগফল হচ্ছে 130 কিলোমিটার/আওয়ার, অর্থাৎ প্রতি ঘন্টায় ওরা 130 কিলোমিটার একে অপরের দিকে আসছে। বোঝা গেছে? ট্রেনের অঙ্কে তাই থেকে এটা 10 ঘন্টায় কিন্তু 1300 কিলোমিটার 10 ঘন্টা পরে মিলিত হয়েছিল। এবার বলছে এই এ বি দূরত্বটাই, এ ট্রেন আর বি ট্রেন যাবে ওরা, কিন্তু একটা ট্রেন অপর ট্রেনের যাত্রা শুরু করার 4 ঘন্টা 20 মিনিট পরে যাত্রা শুরু করেছে। মনে করো বি ট্রেন আগে 4 ঘন্টা 20 মিনিট এত দূর চলে এসছে। 4 ঘন্টা 20 মিনিট মানে 4 × 20 60 ঘন্টা, অর্থাৎ 13-র 3 ঘন্টা আগে বি থেকে ট্রেনটা এত দূর চলে এসছে। যাই এখানে এসছে, এখানে আসার পর তারা দেরিতে যাত্রা করা ট্রেনের সময় থেকে 8 ঘন্টা পরে মিলিত হলো। দেরিতে এই যাত্রা করেছে, তাহলে এইখান থেকে এইখানে এই যে ডিস্টেন্সটা বাদবাকি পড়ে থাকলো, এই টোটাল ডিস্টেন্সটা দুজনে মিলে 8 ঘন্টায় কভার করেছে। এই ডিস্টেন্সটা বোঝা গেছে? কেন? ও তো আগে এই পর্যন্ত চলে এসছে, তারপরে এ থেকে ট্রেন চালু হয়েছে, দেরিতে যাত্রা যে করেছে তার 8 ঘন্টা পরে মিলিত হয়েছে, অর্থাৎ এখান থেকে এরা দুজনে মিলে টোটাল ডিস্টেন্সটা 8 ঘন্টায় কভার করেছে। বি এদিক থেকে এদিকে আসছে, এ এদিক থেকে এদিকে আসছে, কোনো এক জায়গায় মিলিত হলো, 8 ঘন্টা পরে মিলিত হলো, অর্থাৎ 8 ঘন্টায় দুজনে মিলে এই ডিস্টেন্সটা কভার করলো। বোঝা গেছে? অঙ্ক এটা বলেছে। দ্রুতগামী ট্রেনটির গতিবেগ কত চেয়েছে? আচ্ছা বলো, এখানে এবি যেটা ছিল টোটাল 10 ঘন্টায় যাত্রা করছিল, এখানে এই পর্যন্ত 8 ঘন্টা করেছে, তাহলে 2 ঘন্টা কম পড়লো। কেন 2 ঘন্টা কম পড়লো? তার কারণ হচ্ছে এখানে 2 ঘন্টায় এরা দুজনে এসছিল, এখানে 2 ঘন্টায় এরা যতটা দূরত্ব গেছে বি একা 13-3 ঘন্টায় ততটা দূরত্ব এসছে। বলতে পারি এটা এখান থেকে এটা যদি 8 ঘন্টা হয়, আমি বলতে পারি যদি এ আর বি সমান সময়ে বেরোতো তাহলে এখান থেকে এই পর্যন্ত যেতে ওদের 2 ঘন্টা লাগতো। কেন? টোটাল পথটা 10 ঘন্টায় যায়, তাহলে এরা দুজনে 8 ঘন্টায় এসছে। যদি বি একই সময়ে যাত্রা করতো তাহলে এই পর্যন্ত রাস্তা তারা 2 ঘন্টায় যেত। তাহলে এই 2 ঘন্টায় এ আর বি যতটা যেত সেই রাস্তাটাই বি 13-3 ঘন্টায় গেছে, এটা আমি বলতে পারি। 2 ঘন্টায় এ আর বি কতটা যাবে? এ আর বি প্রতি ঘন্টায় যাচ্ছে 130, তাহলে 2 ঘন্টায় যাবে 130 × 2। 2 ঘন্টায় এ আর বি যতটা গেল বি 13-3 ঘন্টায় ততটাই গেল। আমি বি বলতে বি এর স্পিড বোঝাচ্ছি,
বি এর স্পিড বি ধরে নিলাম, প্রতি ঘন্টায় যদি বি করে যায় তাহলে 13 ঘন্টায় যাবে এতটা। বোঝা গেছে? এটা কাটো, তাহলে বি সমান কত আসবে? বি সমান আসবে 60। দেখো এ আর বি এর যোগফল 130, তার মধ্যে বি এর ভ্যালু যদি 60 হয় তাহলে এ এর ভ্যালু হবে 130 - 60 সমান 70। তাহলে এ এর স্পিড 70, বি এর স্পিড 60। বলেছে দ্রুতগামী ট্রেনটির বেগ কত? দ্রুতগামী ট্রেনটির বেগ হচ্ছে 70 কিমি/ঘন্টা, যেটা অপশান নাম্বার 2-তে আছে। পরের প্রশ্ন 10-এর প্রশ্নে বলেছে কোনো ব্যক্তির আয় যখন 12 লক্ষ টাকা বৃদ্ধি পায় তখন আয়কর 36% থেকে কমে 30% হয়। দুটি ক্ষেত্রেই 25% পর্যন্ত আয় করমুক্ত হলে তার বর্তমান আয় কত টাকা? ধরে নাও দুটি ক্ষেত্রেই সে সমান পরিমাণ আয়কর দিয়েছে। দেখো যেহেতু এখানে বলা আছে যে দুটি ক্ষেত্রেই সমান পরিমাণ আয়কর দিয়েছে, তাহলে আমি বলবো আয়কর অর্থাৎ রেট যেটা পার্সেন্টেজ আছে, প্রথমে 36% আয়কর দিচ্ছিল, পরে 30% আয়কর দিচ্ছে, তাহলে প্রথম আর পরে রেটের অর্থাৎ আয়করের রেশিওটা কত? 6 6 36, 5 6 30। রেটের ডিফারেন্সের ঠিক রিভার্স রেশিও হবে ইনকামের রেশিও, অর্থাৎ প্রথমে ইনকাম যদি 5 হয় পরে হবে 6। কেন আমি বলবো। ইনকাম ট্যাক্স প্রথমে 36% ছিল, পরে 30% হলো, রেশিও বার করো। ইনকাম ট্যাক্সের যা রেশিও হবে ইনকামের রেশিও ঠিক তার উল্টো হবে যদি বলা থাকে দুটি ক্ষেত্রে সে সমান পরিমাণ আয়কর দিয়েছে। আমি দেখাবো। অর্থাৎ প্রথমে ইনকাম যদি 5 থাকে, পরে ইনকাম হয়েছে 6, অর্থাৎ ইনকাম বেড়েছে 1 ইউনিট। কিন্তু এখানে ইনকাম 12 লক্ষ টাকা বৃদ্ধি করেছে, তাহলে একের ভ্যালু হচ্ছে 12 লক্ষ টাকা। 1 ইউনিটের ভ্যালু 12 লক্ষ টাকা হলে বর্তমান আয় হচ্ছে 6 ইউনিট, পরে যে আয়টা হয়েছে। একের ভ্যালু 12 হলে তাহলে 6-এর ভ্যালু কত হবে? 6-এর ভ্যালু হবে 72 লক্ষ টাকা, যেটা অপশান নাম্বার 1-তে আছে। কেন এটা হলো সেটা দেখো। দেখো এখানে 25% পর্যন্ত এই ডাটাটা আমি ইউজই করিনি, কিছু এক্সট্রা ডাটা দেওয়া থাকে, তোমরা ওই এক্সট্রার পিছনে ছোটো, তাই অঙ্কগুলো করতে দেরি হয়। আমি তোমাকে যে ডেসক্রিপটিভ মেথড দেখাচ্ছি সেই 25%টাকে ইউজ করে দেখাবো, যাতে করে বলবো কেন রেটের রিভার্স রেশিও ইনকামের রেশিও আসছে। দেখো 25% পর্যন্ত আয়কর মুক্ত। প্রথমে ইনকাম I1 ছিল, 25% পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না। তাহলে যা ইনকাম আছে তার 75% যেটা থাকবে তার উপর আমাকে ট্যাক্স দিতে হবে। ট্যাক্স কত? প্রথমে ট্যাক্স ছিল 36%, তাহলে প্রথমে ট্যাক্স দিতে হচ্ছে এই টাকাটা, ইনকাম যদি I1 হয়। পরে ইনকাম বেড়ে I2 হলো, 25% আয় করমুক্ত, তাহলে পরে যা ইনকাম হয়েছে তার 75%-এর ওপর আমি ইনকাম ট্যাক্স দেবো। ইনকাম ট্যাক্সের রেট কত? 30%, অর্থাৎ 30/100। এখানে যে ইনকাম ট্যাক্স দিলাম আর এখানে যে ইনকাম ট্যাক্স দিলাম বলছে সেটা সমান, বলেই দিয়েছে দুটি ক্ষেত্রে সে সমান পরিমাণ আয়কর দিয়েছে। 75/100, 75/100 দুদিকে কেটে গেল, 100 100 কাটছে, 6 6 36, 5 6 30। তাহলে ইনকাম 1 বাই ইনকাম 2 এর রেশিও 5/6, যেটা এইখানে করা হয়েছিল। বোঝা গেছে? তাহলে যে অঙ্কের ক্ষেত্রে একটা নির্দিষ্ট টাকা পর্যন্ত আয় তোমাকে দিতে হবে না, আয়কর দিতে হবে না, এবং দুটো ক্ষেত্রে আয়করের পরিমাণ সমান বলা থাকবে, সেক্ষেত্রে যে রেটের পার্সেন্টেজটা থাকছে সেটাকে তুমি রেশিও করো, তার রিভার্স রেশিও হবে ইনকামের রেশিও, তাতে করে তোমার অঙ্ক করতে সুবিধে হবে। পরের প্রশ্ন, একটি বইতে পাতার নম্বর 1 2 3 4 5 হিসেবে লিখলে 501টি অঙ্ক প্রয়োজন, অর্থাৎ ডিজিট প্রয়োজন। বইতে পাতার সংখ্যা কত? কি বলেছে জিনিসটা? আমরা যে বইতে 1 2 3 নম্বর 4 নম্বর পাতা দেখি এরকম, দেখো 1 থেকে 9 পর্যন্ত 9টা ডিজিট আছে, 1 2 3 4 5 6 করে 9টা। 10 নম্বর পাতায় যখন যাবে সেই 10 নম্বর পাতায় দুটো ডিজিট আছে, একটা 1 আর একটা 0। 11 নম্বর পাতায় দেখবে দুটো ডিজিট আছে, একটা 1 আর একটা 1। 12 নম্বর পাতায় দুটো ডিজিট, একটা 1 একটা 2। এরম করে 99 পাতা পর্যন্ত প্রতিটা পাতায় দুটো করে ডিজিট থাকবে। 99 পাতা মানে একটা ডিজিট নয় আর একটা ডিজিটও নয়। যখন 100 নম্বর পাতায় যাবে তখন থেকে 3টে করে ডিজিট শুরু হবে, 100 1 0 0, সেখানে কিন্তু 3টে ডিজিট আছে। এইভাবে ডিজিটের সংখ্যা বলছে মোট যদি 501টা হয় তাহলে বইতে কতগুলো পাতা আছে। প্রশ্ন বোঝা গেছে? আমি এখানে একটুখানি
তোমাদের ডিটেলসে দেখাবো যাতে করে বুঝতে অসুবিধে না হয়। পাতার নম্বর কিভাবে দিচ্ছে, ডিজিট বা অঙ্ক যেটা এখানে বলেছে, আর পাতা কতগুলো বইতে আছে এটা আমার চেয়েছে। পাতার নম্বর যখন আমি 1, 2, 3 করে 9 নম্বর পাতা পর্যন্ত দিচ্ছি, এখানে কতগুলো ডিজিট ইউজ করা হয়েছে? 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস করে 9 পিস ডিজিট ইউজ করা হয়েছে। 9 পিস ডিজিট মানে 9টা পাতা, কেন প্রতিটা পাতায় একটা করে ডিজিট, 1 নম্বর পাতায় 1, 2 নম্বর পাতা 2, 3 নম্বর পাতায় 3 ইত্যাদি করে এখানে 9টা পাতা ইউজ করা হয়েছে। এবার যখন 10 নম্বর পাতা থেকে আমি 99 নম্বর পাতা পর্যন্ত যাচ্ছি, তখন প্রতিটা পাতায় 2টো করে ডিজিট, 1, 2, 1, 2, প্রতিটা পাতায় 2টো করে ডিজিট আছে। 10 নম্বর থেকে 99 নম্বর এই যে আছে পাতার সংখ্যা কতগুলো? 10 থেকে 99 পর্যন্ত পাতার সংখ্যা কত বার করার জন্য শেষ সংখ্যাটার সঙ্গে 1 যোগ করে নাও, করে নিয়ে প্রথম ফিগারটা বাদ দিয়ে দাও, তাহলে আমি বলবো এর মধ্যে 90টা পাতা আছে। 10 নম্বর ডিজিট যেখান থেকে শুরু হচ্ছে, 10 নম্বর পাতা, 11 নম্বর পাতা ইত্যাদি, 10 নম্বর পাতা থেকে 99 নম্বর এই যে নম্বরটা যে পাতা দেয়া আছে তার মধ্যে পাতার সংখ্যা হচ্ছে 90টা। কী করে করলাম? এর সঙ্গে 1 যোগ করে এটাকে বিয়োগ করে দাও। 90টা পাতা আছে, 90টা পাতা আছে, প্রতিটা পাতায় 2টো করে ডিজিট, 1, 2, 1, 2, তাহলে প্রতিটা পাতায় যদি 2টো করে ডিজিট থাকে তাহলে ডিজিটের সংখ্যা এখানে 180টা। তাহলে মোট ডিজিট কতগুলো হয়ে গেল? মোট ডিজিট হলো 180 প্লাস 9, 189টা ডিজিট হয়ে গেছে। কিন্তু তোমাকে মোট 501টা ডিজিট আছে, তার মধ্যে 189টা ডিজিট হয়ে গেছে, তাহলে ডিজিট বাকি কতগুলো? 312টা এখনও ডিজিট বাকি আছে। হয়েছে, 312টা ডিজিট বাকি আছে। এরপরে 100 নম্বর শুরু হচ্ছে, 99 নম্বর হয়ে গেছে, 100 থেকে চলবে, অর্থাৎ এখান থেকে 3 ডিজিট স্টার্ট হয়ে যাচ্ছে। 3 ডিজিট স্টার্ট হয়ে যাচ্ছে, আমার ডিজিটের সংখ্যা কতগুলো আছে? 312টা ডিজিট ইউজ করতে হবে। প্রতিটা পাতায় যদি আমি 3টে করে ডিজিট ইউজ করি তাহলে পাতার সংখ্যা কত হবে? 312কে 3 দিয়ে ভাগ করলে 104। বোঝা গেছে কি? আমার এই পর্যন্ত 189টা ডিজিট ইউজ হয়ে গেছে, আর ডিজিট বাকি আছে 312টা। 312টা ডিজিট বাকি আছে, প্রতিটা পাতায় 3টে করে ডিজিট ইউজ করছি, তাহলে এই 312টা ডিজিট ইউজ করতে আমার পাতার সংখ্যা লাগবে 104টে, তবে গিয়ে মোট 501টা ডিজিট ইউজ করা হবে। তাহলে মোট পাতার সংখ্যা এগুলোকে সব যোগ করব, 203টে, যেটা অপশান নাম্বার 2-তে আছে, অর্থাৎ বইতে 203টে পাতা আছে। বোঝা গেছে? পরের প্রশ্ন, শেষ প্রশ্ন দেখো, একটি পাত্রে 2টি লাল, 3টি সবুজ ও 2টি নীল বল আছে। যদি এলোমেলোভাবে 2টি বল তুলে নেওয়া হয় তবে কোনো বারেই নীল বল উঠবে না, তার সম্ভাবনা নির্ণয় করো। প্রবাবিলিটির অঙ্ক এখনও পর্যন্ত আমি করাইনি, তাই আমি খুব সংক্ষেপে বলবো যেটা তোমাদের বুঝতে সুবিধে হবে। দেখো কি বলছে, 2টো লাল বল আছে, 3টে সবুজ বল আছে, 2টো নীল বল আছে, মোট বলের সংখ্যা কতগুলো? 7টা। বলেছি 7টা বল থেকে তুমি তোলো, অর্থাৎ চুজ করো, সেখানে সি লিখলাম, কম্বিনেশন, পারমুটেশন কম্বিনেশন সি, চুজ, আমি চুজ বলছি। 7টা বলের মধ্যে থেকে তুমি চুজ করবে কতগুলো? 2টো বল। বোঝা গেছে? মোট 7টা বল আছে, তার মধ্যে তোমাকে যেটা বলছে সেটা তোমার প্রথম কাজ, যে 7টা বলের মধ্যে আমি 2টো বলকে চুজ করব। এটার মান কীরকমভাবে নির্ণয় করা জানো? এর ফর্মুলা আছে, আমি তোমাকে ফর্মুলার দিকে যাচ্ছি না এই মুহূর্তে। এই দুটোকেই বিয়োগ করবে, 7 থেকে 2 বাদ দিলে কত হয়? 5। এই ফিগারটাকে যতক্ষণ না 5 আসছে ততক্ষণ গুণ করে যাবে, একটা একটা করে ডিজিট কমিয়ে। 7 থেকে 2 বাদ দিলাম 5, আমি 7 থেকে গুণ করে করে যাব, 7, 6, 5 এইভাবে গুণ করতে করতে যাব, একের দিকে যাব, 7, 6, 5, 4, কতক্ষণ যাব? এই যে বিয়োগফলটা যতক্ষণ না আসছে তার আগে পর্যন্ত। দেখো বিয়োগফল হচ্ছে 5, আমি যাব 5-এর আগে পর্যন্ত, অর্থাৎ 7 গুণিতক 6 পর্যন্ত। দেখো 5-এর জাস্ট আগে আমি এখানে ছেড়ে দিলাম, হয়েছে। আর নিচে লিখবে সবসময় এই সংখ্যাটা, আপাতত এইভাবে মনে রাখো। বোঝা গেছে? আমি এখানে কাটলাম, এটা হচ্ছে 3 × 7 = 21।
দেখো উত্তর প্রবাবিলিটি সবসময় এইভাবে থাকে, তাই এই যে আমি করলাম, আমি নিচে সবসময় এই ফিগারটা যোগ যেটা আমি এখানে প্রথমে বার করব। বুঝলে? এবারে কি বলেছে, কোনো বারেই নীল বল উঠবে না। নীল বল উঠবে না মানে সবসময় লাল উঠবে বা সবুজ উঠবে। নীল বল উঠবে না মানে লাল উঠবে, সবুজ উঠবে। আমি দেখব লাল কতগুলো ছিল, 2, সবুজ কতগুলো ছিল, 3, অর্থাৎ মোট ছিল 5টা। অর্থাৎ যে বলগুলো তুলতে বলা হচ্ছে তাতে যদি নীল বল না থাকে তাহলে আমি বলবো তাতে সবসময় লাল বা সবুজ বলই থাকবে। লাল বা সবুজ বলের মোট সংখ্যা কতগুলো, 5টা। এর মধ্যে চুজ করতে হবে 2টো বল, যে 2টো বল কিন্তু নীল না। এই যে চুজ যেটা সবসময় বলেছে সেটাই বসবে। এখন কিন্তু বলের সংখ্যা 5 কেন? কেন নীল বল উঠবে না, লাল আর সবুজ উঠবে, তাই লাল আর সবুজের সংখ্যা আমি এখানে লিখলাম। এই 5টা বলের মধ্যে থেকে আমাকে চুজ করতে হবে 2টো। এর ভ্যালুটা কত আসবে আমি আবার বলছি, এই দুটোকে বিয়োগ করব, কত হলো 3। 3-এর জাস্ট আগে পর্যন্ত এই সংখ্যাটা লিখবো, অর্থাৎ 5 × 4, যেহেতু 3 আসছে আর লিখবো না কেন বিয়োগফলটা 3 হয়েছে। আর নিচে কোনটা লিখবো, নিচে সবসময় এটা যদি আমি করি 5 × 2 = 10, এইটাকে খালি মাথায় তুলে দেবে, এটা হবে তোমাদের প্রবাবিলিটির উত্তর। অর্থাৎ এক্ষেত্রে সম্ভাবনা 10/21, যেটা অপশান নাম্বার 2-তে আছে। বোঝা গেছে? তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।